কোন স্ত্রী আমার জানা মতে তার স্বামীর মৃত্যু কামনা করে কিনা আমি জানি না, আমি করি। আমি নামাজের পাখিতে বসেও বলি, আল্লাহ আমাকে বিধবা করো, তবু ভালো থাকবো, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। আমি ওয়াইফ হসপিটালে ভর্তি ক্যান্সারের রোগী, আমি তাকে দেখি নাই। সে আমার কাছে গিয়ে একটা সেকেন্ডের জন্য গিয়া বলে নাই তুমি ভয় পাও না, আমি আছি, আমি তোমার স্বামী, তোমার জন্য আছি। এই কথাটা আমি অনেক শোনার চেষ্টা করছি। আমি তাকে ফোন দিতাম, একটু আসেন, আমার কাজ আছে, আমি ওখানে কি জন্য যাবো, আমি যাবো না, আমি শুধু একটু বাঁচতে চাই, একটু সুস্থতা চাই, আমি একটু সুস্থ হতে চাই, আর কিচ্ছু চাই না। আমি যদি একটু সুস্থ থাকি আমার খুব ভালো লাগে। মনে হয়েছে সবচেয়ে সুখী মানুষ আমি। কোনো সৎ বাবা তার মেয়ে কেমন ভালোবাসে সেটা আমি দেখি নাই, আমার জানাও নাই। আপন বাবা এরকম করে না। তো এখনো মনে হইলে আমি মনের অজান্তে ওনার জন্য খুব কান্নাকাটি করি। মনে হয় যে উনি থাকলে আমার কাছে আসতো, আমার ধরতো। আসসালামু আলাইকুম। ঢাকা পেজের স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। জীবনযুদ্ধের আজ গল্পে আমরা নিয়ে এসেছি এমনই একজনকে, পরিবারের যে কর্ণধার আছে সে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে গৃহকর্ত্রীর কি হবে। আর স্কিন ক্যান্সারের আক্রান্ত আরফিন আক্তারের চিকিৎসা বহনের তার হাজবেন্ডের অস্বীকৃতি, আজকে জানতে চাবো তার মুখ থেকেই কেন তার ওই অস্বীকৃতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম আফরিন আক্তার। আমি একটু শুরুতেই জানতে চাবো আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? দেশবাড়ি রাজবাড়ি, ঢাকায় থাকি স্বামীর সাথে। কত বছর? প্রায় 30 বছর। আপনার এই ক্যান্সারটা কবে নাগাদ ধরা খেয়েছে আর আপনি জানতে পেরেছেন? আমার ক্যান্সারটা ধরা খেয়েছে গত বছর মে মাসের 3 তারিখে। ক্যান্সারটা কি ক্যান্সার? ক্যান্সারটা স্কিন ক্যান্সার, বেজাল সেল কার্ডিনোমা। চিকিৎসা কোন হাসপাতালে নিয়েছেন? আমি কুর্মিটোলা হসপিটালে নিয়েছি এবং জাতীয় স্কিন প্লাস্টিক সার্জারি ওইটা নিয়েছি। গল্পের শুরু থেকে জানতে চাবো যে আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি তার সংসারে আছি, সম্পর্ক এটাকে ভালোও বলা যায় না, মন্দও বলা যায় না। বাট সে আমার পিছনে টাকা খরচ করতে রাজি না, কারণ আমি অসুস্থ। একদম এক কথা, টাকা নষ্ট করা, তোমার পিছনে আমি টাকা নষ্ট করা সম্ভব না। এভাবে যতদিন থাকো দিনে 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 বেশি ক্লান্ত হয়ে পড়তেছি, অসুস্থ হয়ে যাচ্ছি। আমি কাউকে বলে কোনো ফল পাইতেছি না। তারপরে না পেরে আমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার দিকে আগাইছি। এইটা কেন যে আপনার ক্যান্সার চিকিৎসা বহন নিবে না একটা সে হাজবেন্ড? টাকা নষ্ট করা মনে করতেছে ব্যাপারটাকে। সে টাকার প্রতি অত্যাধিক বেশি তার এই মায়া। আপনার হাজবেন্ড কি কাজ করে? উনি একজন টিচার। একজন টিচার, তো তিনি তো দায়িত্ববোধ শেখায়, তাহলে তার ক্ষেত্রে বিশিষ্ট এটা কেন হলো? হ্যাঁ, শিখায়, এটা ঠিক আছে। আজ 25 বছর বিয়ে হয়েছে, 3টা ছেলে। স্ত্রী সন্তানের প্রতি যে একটা উদাসীনতা, এটা আমি শেষ করতে পারি নাই। এই 25 বছরের চেষ্টায়ও আমি শেষ করতে পারি নাই এই উদাসীনতা। মানে সে আপনাকে কি বলতে চায়, মানে কিভাবে বলতে চায়? আপনি খুলে বলতে হবে কথাগুলো। না, উনি অ্যাকচুয়ালি বললাম না অসুস্থ হয়েছে বলে, নর্মাল অসুস্থ হয়েছে, কিছুদিন টাকা খরচ করলে ভালো হবে। বাট ক্যান্সার এবং হার্টের সমস্যা, সেই ক্ষেত্রে তার কথা যে এগুলা এমন একটা রোগ, এটা যতই চিকিৎসা করা যাক ভালো হবে না। তাহলে আমি কেন টাকা নষ্ট করব এটার পিছনে? এই অসুখের পিছনে আমি টাকা নষ্ট করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওই দেখা যায় মান্থলি যদি 20,000 টাকা লাগে, সে আমার 2,000 টাকা দেয়। অনেক ঝগড়াঝাটি করার পর তার সাধ্য আছে, সাধ্য নাই তা না, মিথ্যা কথা বলবো না, সাধ্য আছে। সে আমাকে ইচ্ছা করলে ট্রিটমেন্ট দিতে পারে, কিন্তু সে দিবে না, টাকা নষ্ট। তার কাছে মনে হইতেছে টাকা নষ্ট হইতেছে। তার আপনাদের সংসার জীবন কেমন ছিল? এমন করে ইফার করে আসছি, কোথায় যাব? আমি তো একটা অসহায় মহিলা, আমি কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? দাঁড়ানোর মতো ওই সিচুয়েশন নাই আমার। আমি যে এক জায়গায় গিয়ে বা কারো কাছে গিয়ে থাকবো বা কেউ আমার দায়িত্ব নেবে, ওই মানুষটা নাই। আমার একটা ভাই নাই, বোন নাই। এই দায়িত্বের প্রতি যে তার অবহেলাটা, দোষ তো মনে করেন একা কিন্তু থাকে না। আমার যিনি বাবা, উনি হচ্ছে গিয়া আমার মার সেকেন্ড হাজবেন্ড, পালিত বাবা, সৎ বাবা বলি। তো উনি আমাকে মানুষ করছে খুব আদরে। ওই আদরের শেষ ছিল না, আকাশের তারার মতো। কিন্তু উনি সত্য কথাটা বলে বিয়ে দেয় নাই, মিথ্যা কথা বলে বিয়ে দিচ্ছে। উনি বলছে আমার মেয়ে, সৎ মেয়ে আমি, এটা উনি বলে নাই। উনি বলছে আমার মেয়ে। ওই আমার মেয়ে হিসেবে ওনারা আমাকে বিয়ে করছে। তখন আমি এসএসসি পরীক্ষাও দেই নাই, তখন আমার বিয়ে হয়েছে। বড় লোকের মেয়ে হিসেবে তারা বিয়ে করছে। উনি যে আমার বাবা, সৎ বাবা, ওনার অঢেল সম্পত্তি, সেই সম্পত্তি আমার মতো না, আমার মতো 10টা মেয়েও খায় কোনোদিন শেষ করতে পারবে না। ঢাকার মধ্যে, ঢাকার প্রাণ কেন্দ্র গুলশান, এখানে তার বাড়ি। হ্যাঁ, আমাকে আদর দিছে, যার ধরুন আমি কখনো বুঝতে পারি নাই যে তার ভালোবাসার মধ্যে সামান্যতম চির ধরা আছে। আমার স্বামীরও একটু লোভ ছিল, মনের মধ্যে ফাঁক ছিল। সব মিলে আমি মানে এখন পাটা পুতায় ঘষাঘষি মরিচের দফা শেষ, আমার হয়েছে এই অবস্থা। তো উনি যখন বাষ্ট করছে যে আমি তার মেয়ে না, বাষ্ট করছে মানে বাষ্টই করছে, একেবারে এমন ভাবে বাষ্ট করছে যে আর কোনোদিনই ফেরত আসা সম্ভব না। আমার প্রতি একটা ঘৃণা। আমি বড় লোকের মেয়ে বিয়ে করছি, সে সমাজে মুখ দেখাইতে পারতেছে না হয়তো,
এটা হবে, এটাই স্বাভাবিক। তারও তো মন চায় শ্বশুর বাড়ি যাওয়ার। সবকিছু মিলেই সে আমার সাথে এই আচরণগুলা। আপনার হাজবেন্ড তাহলে বলতে যাচ্ছেন যে সৎ পিতা ছিল, তার টাকা পয়সা দেখেই আপনাকে বিয়ে শাদী করেছে? হ্যাঁ, এটা সত্য। এটা আপনি কখন অনুভব করতে এটা পারছেন? আমি আগেই অনুভব করতে পারছি। কি জন্য যাইনি, একটা মেয়ের জীবনে কয়টা বিয়ে হয়? আমি গেলে কি আমার ওই বাবা আমাকে বসায় রাখবে? আবার তো বিয়ে দিবে। যদি সেই স্বামী আরো বেশি খারাপ হয়, আমাকে মারে ধরে, আমাকে বকাবকি করে, তখন আমি কোথায় যাব, কার কাছে যাব? দ্বিতীয়ত আমার মা কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমারও যদি এমন হয়, আমি এটাকে এত বেশি ভয় পাই, এই ভয়ে আমি নিজে গুটায় থাকতাম সব সময়। যেহেতু বলছেন গুলশানের মতন একটা জায়গা, তার জায়গা সম্পত্তি আছে, তার জায়গা সম্পত্তি এখন কি অবস্থা? তার ভাতিজা, তার ভাতিজি, জামাই টামাইরা এরা নিয়ে গেছে। আপনার আম্মু তো এখনো আছে জীবিত? কাউকে কিছু দেয় না, একদম কিচ্ছু না, শূন্য, একদম শূন্য, কিছুই দেয় নাই। এটা কিভাবে সম্ভব? ওয়ারিশ তো পায়। আমি তো তার ওয়ারিশ না, পরের মেয়ে কেন আমি সম্পত্তি দিব? আমার কিন্তু আমার বাবার কোনো পরিচয় আমার নাই, ইনার সবকিছু আমার। ইনি বুঝতে পারছে যে আমি মৃত্যুর পর এই মেয়ে ছাড়া দাঁড়ানোর কেউ নাই, এবং আমাকে ওইভাবে মানুষ করছে উনি। এবং সমাজে সবাই জানতো যে আমি তার মেয়ে, আমি যে অন্য মেয়ে সেটা কেউ জানতো না, একমাত্র উনি জানতো। আল্লাহ তো আছে, আর আমরাই তিনজন মানুষ জানতাম, আর কেউ জানতো না। আমি তখন ক্লাস সম্ভবত 6-এ পড়ি। আমি আসতে চাই না, অনেক জোরাজোরি করে আমার নিয়ে আসছে উনি। দেখ, আমি তোর ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, তার ভালোবাসা কোনো কৃত্রিম ভালোবাসা ছিল না, আমি বলবো আর কি, অত্যাধিক ভালোবাসতেন। কোনো সৎ বাবা তার মেয়ে কেমন ভালোবাসে সেটা আমি দেখি নাই, আমার জানাও নাই। আপন বাবা এরকম করে না। তো এখনো মনে হইলে আমি মনের অজান্তে ওনার জন্য খুব কান্নাকাটি করি। মনে হয় যে উনি থাকলে আমার কাছে আসতো, আমার ধরতো, আমারে বলতো কিছু হয় না তো, আমি আছি। উনি বলতো আমাকে, আমি আছি, পৃথিবী উল্টে যাক, আমি আছি তোর জন্য। আমার মাথাটা যখন তার বুকটা ঠেকাইতো, দুনিয়ার সবচেয়ে শান্তি পাইতাম আমি। আমার বাবা আমার পাশে আছে, আমার কোনো ভয়টা, আমি ভয় পাইতাম না। কিন্তু আমাদেরও কিছু ভুল আছে, আমার হাজবেন্ডের কিছু লোভের কারণে সবকিছু মিলে আমার একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল। ওনারও দোষ আছে, সবার দোষটাই। তখন উনি ডিক্লেয়ার দিচ্ছে আমার মেয়ে না। তখন বাড়ির সবাই বলছে না, এটা হবে না, এভাবে আমরা মানবো না। তখন আমার বিরুদ্ধে মামলা করে, তারপরে ডিএনএ টেস্ট করে ওই কাগজপত্র ভাতিজার হাতে দিচ্ছে যে ও আমার মেয়ে না, এভাবে দিছে। তারপরে আমার মাকে বলছে যে ডিভোর্স দিয়ে দিচ্ছে। উনি বলছে, আমরা কিন্তু কিছু জানি না। মনে করেন যে অনেক বছর আমার বাবা আসা যাওয়া করছে, তখন আমি অনেক কথা বলছি। উনি আমাকে আমার 2 ছেলের লেখাপড়ার খরচ, আমাদের সমস্ত কিছু উনি চালাইছে, এবং কি আমার সংসারের সিংহভাগ খরচ আমার বাবা চালাইছে। এমন ভাবে যে এমনও গেছে যে উনি একদম বাজার করে, মানে কিভাবে মাছ মাংস সবকিছু রেডি করে ওই বাড়ির দানোয়ার ছিল যা তোর আপুর বাসা রেখা, একদম মানে আমার ধরা লাগে নাই, উনি ফ্রিজে রেখে চলে গেছে। আপাই গেল, ওগুলো রেখে গেলাম, আপনি খায়েন। মানে যখন যা বলতাম, মুখ দিয়ে বলতে দেরি হয়েছে, আমার বাবার আনতে দেরি হয় না আমার জন্য। এইভাবে ভালোবাসছে। লাস্টে আমি বলছিলাম যে বাবা, আপনি তো বয়স হয়ে গেছে, আমিও কষ্টে আছি, জানেন তো জামাই কেমন, এখন আমি কি করব, আমার কিছু একটা করেন। তখন উনি বলছিল ঠিক আছে, বসুন্ধরায় আমার 5টা প্লট পাইছি, একটা বিক্রি করে ফেলছি। তো এটা আমিও জানতাম যে উনি বিক্রি করছে, আর 4টে ছিল। পরে বলছে যে তাহলে এখান থেকে একটা প্লট আমি তোমাকে দিয়ে দেবো। তখন আমি বলছি যে ঠিক আছে, আপনি আগে সব রেডি করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। উনি লাস্ট যেদিন আসলো আমার এখানে, আমারে তখন উনি 48,000 টাকা দিয়ে গেল, আমার ছেলেদের খরচ, আমার সংসারের খরচ দিয়ে উনি চলে গেল। ওই যে গেল, আর আসতে পারে নাই, উনি অসুস্থ হয়ে গেছে। ওনার যে কিডনির সমস্যা ছিল এটা আমরা জানতাম না। আমার মা প্রায় 10 বছর আমার কাছে থাকে, তার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার কাছে রাখছে। অসুস্থ, আমার মা অসুস্থ, উনি ওদিকে বিয়ে করছে, মানে বিশাল হজবরের অবস্থা। উনি চলে গেল, যাওয়ার পরে উনি আমার ওই দিন লাস্ট কল দিল রাত্রে প্রায় 9:30টার দিক। ফোন দিয়ে বলতেছে, বুড়ি রে, আগামী মাসে আল্লাহ বাসালে 1 লক্ষ টাকা দিব। আমার ছেলের বড় ছেলের কথা বললো যে ওই ছেলে ওর একটা কম্পিউটার কিনে দিস, ওর খুব শখ, আর সামনে তো ইন্টারে উঠে যাবে, তখন এসএসসি দেয় নাই। তারপরে শেষে 2021-এ মারা গেছে উনি। তারপরে যাই হোক, একটা ফোন নাম্বারে ফোন আসছে, পর বলছি আব্বু এই নাম্বারটা কার? বলছে এই নাম্বারটা আমার, আমি নতুন কিনছি আসার সময়। ওই অসভ্য মহিলার জ্বালা তোর সাথে কথা বলতে পারি না, মানে ওনার সেকেন্ড ওয়াইফ মহিলা এইরকম আমার খুব জ্বালায়, খুব বিরক্ত করে। হঠাৎ করে 3 দিন হয়ে গেছে ওই কথা বলার পর। 3 দিন হওয়ার পরে আর তার কোনো ফোন নাই। যখন ফোন নাই তখন আমি আর টিকতে পারতেছি না, কারণ তার সাথে আমার ব্লাড কালেকশন নাই, বাট তার সাথে আমার অন্তরের যে একটা কালেকশন, ওটা তো আমি ফালাইতে পারতেছি না। উনিও পারে না, আমিও পারি না। তখন আমার কেমন যেন অস্থিরতা ভিতরে কাজ করতেছে। আমি জানি যে মিস কল দেওয়ার সাথে সাথে উনি ব্যাক করে, ফোন দেওয়া লাগে না আমার সাধারণত। তো আমি বেশ কয়েকটা ফোন দিছি,
রিসিভ করে না। তখন আবারও ফোন দিছি পরে ওই মহিলা ধরছে, ধরে বলতেছে যে কে তুমি? তখন আমি বলতেছি যে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম যে আন্টি আব্বু কোথায়? কে তোমার আব্বু? কে তুমি? মোবাইলটা কাটে দিল। ওনার একজন ফ্রেন্ড ছিল, ওনার আমি ফোন দিলাম যে চাচু আব্বুর খবর কি? আব্বুর তো আমি পাইতেছি না। তখন বলতেছে যে দাদা অসুস্থ বেশি, এমজেড আছে। তো কি হয়েছে? বলতেছে যে ওনার তো কিডনি দুইটাই সমস্যা। এটা তো কখনো জানাই নাই আমারে, উনি পরশুদিন ঘুরে গেছে। তখন বলতেছে মারে আমরাও তো কেউ জানতাম না, উনি তো ভিতরে রাখছে সব কথা, উনি খুব চাপা স্বভাবের লোক তো রাখছে, এখন বেশি অবস্থা খারাপ, তাই তুমি টেনশন করো না, দেখি কি করা যায়। তা একদিন 2 দিন 3 দিন এরকম 6-7 দিন যাওয়ার পরেও আমি কোনো ফল পাই না, না হাসপাতালে ঢুকতে পারি না ওই বাড়িতে যাইতে পারি। তারপর আমার 2 ছেলে নিয়ে আর ছোট ছেলে 3 ছেলে নিয়ে আমি গেলাম যে দেখি আমি অন্তত বাবার সাথে একটু দেখা করে আসি। আমাকে ঢুকতে দিল না, ওই বাড়িতে আমাকে ঢুকতে দিল না। না দেওয়ার পর আমি ওই গেটে দাঁড়াই খুব কান্নাকাটি করলাম, করে ওনার বন্ধু আছে কয়েকজন, তারে ফোন দিলাম, রাশেদ মেম্বারে ফোন দিলাম যে কাকা আমি আমার বাবার সাথে জাস্ট একটু দেখা করে চলে যাব, আমি কিচ্ছু বলবো না, একটা কথাও বলবো না, জাস্ট শুধু আমি ওনারে দেখবো। তখন বললো না ওনার সাথে বোধহয় দেখা করা সম্ভব হবে না, তুমি বাড়ি চলে যাও, তুমি যাও না ভিতরে, বাড়ি চলে যাও। তখন আবারও আমি ফোন দিলাম, কাকা একটু ব্যবস্থা করেন না, জাস্ট আমি শুধু ঢুকবো আর বেরোবো, আমি শুধু দেখা করে চলে আসবো। তখন অনেক করার পরে দারোয়ান যে ছিল উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও দেখো কি হয়। আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে নক করছি, নক করার পরে মহিলা বের হয়ে একেবারে ধাপ করে দরজাটা লাগাই দিয়ে দরজা লক করে দিল। নক করে দিল পরে আমি তো আর ঢুকতে পারলাম না। বেশ আমি বের হলাম, বের হওয়ার পরে দেখি আমার স্বাস্থ্য ভাই আরো বেশ কয়েকজন লোক নিয়ে হুন্ডা নিয়ে আসছে গেটের সামনে। তো এটা দেখে আমি বুঝলাম যে না এখানে বিশাল একটা গ্যাঞ্জাম হবে, আমি থাকলে হয়তো বা আমার ছেলেদের উপরে ওরা অ্যাটাক করতে পারে, সবকিছু ভাবে তারপর আমি চলে আসছি এখান থেকে। যেদিন উনি মারা গেছে ওই দিন গিয়ে জাস্ট চোখের দেখাটা দেখে চলে আসছি। আমি যে 1 ঘন্টা থাকবো ওইটুকু সময় আমাকে কেউ দেয় নাই। আপনাদের প্রতি কন্দনটা কোথায় ছিল, মানে ক্রোধিত বোধটা কেন ছিল? ওই যে কেন আপনাদের এসে একটু অবহেলা করলো? আমার বাবা উনি লাস্টের দিক দিয়ে ওইটুকু মাথা আসছিল যে আমার সম্পদ পর খাবে, আর আমার হাজবেন্ড একটু তার ভিতরের লোকটা প্রকাশ করে গেছিল, তো প্রকাশ পাই গেছিল, যার দরুন আমার বাবা আর অ্যাকসেপ্ট করতে পারতেছিল না, যে উনি বলতেছে যে আমার সম্পদ সব নষ্ট হয়ে যাবে। সে তো আপনার সমস্ত খরচা বহন করতেছিল। তাহলে এই ক্রন্দন হওয়ার পিছনে তো কিছু কারণ থাকে না? কারণ ওই যে আমার হাজবেন্ড একটু বেশি করছে, যে ওনার কথা যে আমি তার মেয়ে বিয়ে করছি, সে কেন দিবে না। এখন এই দেওয়া নেওয়া নিয়ে একটু প্রবলেমটা ছিল। আমি কিন্তু বিয়ের পর 5 বছর আমার বাবার বাড়ি ছিলাম, আমার 2টা ছেলে হয়েছে ওইখানে, আমার ছেলেরা একটু বড় হয়েছে পরে আমি আসছি। ওইখানেও কখনো অবহেলা জিনিসটা ছিল না, কিন্তু আমার হাজবেন্ডের এই বিষয়গুলা সে মানতে পারতো না। না মানার কারণে ওনার মাথার মধ্যে আসছে যে আমার সম্পদ সব নষ্ট হয়ে যাবে, পরের হাতে গেলে পরের ছেলে নষ্ট করে ফেলবে, অথবা আমার মেয়ের কিছুই দিবে না, সে নিয়ে নেবে। এখন আপনার হাজবেন্ডের ব্যাপারে একটু শুনতে চাবো। আপনার হাজবেন্ডের নামটা কি? ওনার নাম জহিরুল ইসলাম। কোন স্কুলে শিক্ষকতা করতেছে? উনি শাহজাদপুর মাদ্রাসার শিক্ষক। কত বছর ধরে আছে শিক্ষকতা পেশায়? প্রায় 26-27 বছর। আচ্ছা, ওনার আচার ব্যবহার কিরকম? উনি বাইরে খুবই ভালো একজন মানুষ, আমার মতে আর কি, অন্যর মতে কি জানি না। আমার ঘরে যখন আসবে সে তেলে বেগুন, তার সাথে আমি সংসার করতেছি, আমি যাই না তাই সে আমার বাদ দিতে পারে না। এখন যদি আমি বের হয়ে যাই, আলহামদুলিল্লাহ চলে যাও, কোনো সমস্যা নাই, আমি আসি, আচ্ছা আসো। তার মন চাইলে সে বাজার করবে, না চাইলে করবে না। তার মন চাইলে সে কিছু কিনবে, না চাইলে কিনবে না। আমি কিছু বলা না বলা, আমার ছেলেরা কিছু বলা না বলা, এটা একেবারে একটা পিতা বা একটা স্বামী হয়, তার ভিতরে আমি সামান্যতম স্ত্রীর জন্য মায়া জিনিসটা দেখি নাই আজ 25 বছরেও না, আগেও না পরেও না। ওই যে এখন মনে করেন আগে তো সে ছিল, বাবা ছিল, আমি তাকে চাপ দিই নাই, কখনো বলি নাই, আমিও বলি নাই, আমার বাবাও বলে নাই কখনো। একটা স্ত্রী অবশ্যই হাজবেন্ডের ভিতরে তার জন্য মায়া মমতা খুঁজবেই, এটাই স্বাভাবিক। আমিও খুঁজছি অনেক, যে দেখি আমার হাজবেন্ডের ভিতরে এতটুকু মায়া আমার জন্য আছে কি নাই, কিন্তু এই জিনিসটা আমি কখনো তার ভিতরে পাই নাই। এই সব কিছু মিলে আমি অনেক চেষ্টা করছি তার সাথে, দেখি আন্ডারস্ট্যান্ডিং করা যায় কি যায় না। এক কথায় তার ভিতরে শুধু টাকা ছাড়া আর অন্য কোনো কাজ করে না। তার যদি টাকা খরচ না হয়, আমি যদি না বলি যে খরচ করা লাগবে না বা সংসারে কিছু করা লাগবে না, তার মতো ভালো মানুষ দুনিয়ার একটাও নাই, খুব ভালো। যখন ওই সংসারে কিছুর কথা বললাম, তখন ওই শুরু হয়ে গেল সমস্যাটা, যে আমার বাবার বাড়ি থেকে তো কিছুই পায় নাই, তারা তো যৌতুক চায় নাই, তার মেয়ে বিয়ে করছে না, একটা মেয়ে তো বিয়ে করছে, সেই হিসেবে তাকে খুশি করতে হবে। মানে তার খুশিটা কি ছিল? যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার হাজবেন্ড
হাজবেন্ড আমাকে 11 ভরি স্বর্ণ দিছিল, 2002 বিয়ে হয়েছে, 11 ভরি স্বর্ণ দিছে। তো তার কথা, আমি যেহেতু 11 ভরি স্বর্ণ দিছি, এটা কিন্তু আমার মোহরানা হিসাবে দিছে, 11 ভরি স্বর্ণ দিছি, তাহলে সে কেন আমাকে দিবে না? যেহেতু আমি তাকে সাজায় গুছায় বিয়ে করছি, তাহলে অবশ্যই আমাকে ওরকম দিতে হবে। আমি অনেকবার বলছি যে বাবা এক কাজ করেন, 1,02,000 টাকা দিয়ে দেন ওনাকে। তখন 2 লাখ টাকা কিন্তু অনেক কিছু ছিল, যেহেতু উনি আমার প্রায় 1 লাখ টাকার স্বর্ণ দিছে, তখন 6,500 টাকা ভরি ছিল, এই টাকাটার স্বর্ণ দিছে, তাহলে আপনি ওনারে দিয়ে দেন কিছু। আর বলছেন না, এইভাবে আসলে ওনারা মাওলানা মানুষ, ওনারা তো যৌতুক চায় না, আর আমি দেওয়া মানে যৌতুক না, এটা তো তোমার তো দিছে মোহরানা থেকে, তোমার তো শখ করে তারা দেয় নাই, মোহরানা থেকে দিছে, এটা তোমার প্রাপ্য দিছে। এমন তো না যে আমি দিব না, তা না, তোমরাই তো পাবা, তোমরাই তো খাবা আমারটা, তাহলে আমি কেন শুধু শুধু এই অল্প কিছু দিয়ে। তখন আমি আবারও বুঝাইছি যে বাবা আমি যদি এখন এখান থেকে চলে যাই, আমার ফার্নিচার হিসেবে তারপর 2-3 লাখ টাকার ফার্নিচার আমার দেয়া লাগবে। আপনি তো বড়লোক ঘরে বিয়ে দিচ্ছেন, আমার তো গরিব ঘরে বিয়ে দেন নাই। আমরা যদি একদম একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতেন, তাহলে আমার কোনো ছিল না, মানে কোনো চাওয়া পাওয়া ছিল না। আপনার কাছে এটুকু আমার দাবি, কিন্তু ওইটুকু আমি ওনার কাছ থেকে আবার পূরণ করতে পারি নাই। না করার কারণে আমি আবার 5 বছর ওইখানে রয়েছে, আমার সমস্ত খরচ সে বহন করছে। 2টা ছেলে হয়েছে, 2টা ছেলের পিছনে কিন্তু আমার হাজবেন্ডের 1 টাকাও খরচ হয় নাই, একেবারে 1 টাকাও না। খরচ করতেও দেয় নাই আমার বাবা, কি দরকার আছে, আমার আছে, আমি খরচ করি, তোমার যখন তোমারটা তুমি বুঝো, আমি এগুলো করতে রাজি না। এখন ওই স্বর্ণটা আমি তাকে দিয়ে দেই নাই কেন? আমি বলছি এটা তো আমার মোহরানার স্বর্ণ, এটা আমি দিব না। না, সে সেটা মানতে রাজি না। এগুলা নিয়ে যেখানে সেখানে আমাকে অপমান অপদস্থ করা, আমার বাবারে অপমান অপদস্থ করা, সে অপমান কম করে না এটার জন্য, এই স্বর্ণের জন্য। আচ্ছা, ওই সম্পত্তি কি আপনার কাছে আছে এখনো? আমি এমন একটা হতভাগা, ওইটাও ধরে রাখতে পারি নাই। আমি এমন একটা বোকা মানুষ, আমি এই স্বর্ণটা তাকে একবার দিছি, সে আমার ফেরত দিচ্ছে। সে আমার গায়ে হাত তুলতো না, বাট মানসিক যে টর্চিং, এইটা আর্থিকভাবে টর্চিং, এই 2টা জিনিস কখনো দিতে ভুল করে নাই। সে বাজেভাবে মানসিক টর্চিং করছে, সে আমাকে খুব খারাপ ব্যবহার করতো আমার সাথে, হাজারো অন্যায় করে। আমি তো তার স্ত্রী, তার পাশে অন্তত আমি ঘুমাই, তার সন্তানের মা আমি। প্লাস্টিক সার্জারি বাণিজ্যে ওইখানে একটানা 19 দিন ছিলাম। যেদিন আমি ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে উনি জাস্ট ওই টিকিটটা কেটে সিরিয়ালটা দিয়ে চলে আসলো, আমি তাকে আর দেখি নাই। আমি ওয়াইফ হসপিটালে ভর্তি, ক্যান্সারের রোগী, আমি তাকে দেখি নাই। সে আমার কাছে গিয়া একটা সেকেন্ডের জন্য গিয়া বলে নাই তুমি ভয় পাও না, আমি আছি, আমি তোমার স্বামী, তোমার জন্য আছি। এই কথাটা আমি অনেক শোনার চেষ্টা করছি। আমি তাকে ফোন দিতাম, একটু আসেন, আমার কাজ আছে, আমি ওখানে কি জন্য যাবো, আমি যাবো না। তখন আমি বলতাম যে পিছিয়ে যে কাজগুলো করছেন, এখনো সেম কাজগুলো আপনি করতেছেন, কারণ কি? আগেও যে তার সামনে আপনি অপমান অপদস্থ করছেন, ছেলেরা যখন হসপিটালে হয়েছে তখনও যান নাই। বাবা নামক ওই মানুষটা, সে যেই হোক, উনি না থাকলে আমার কি অবস্থা হইতো আমি জানি না। এখন যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হইতেছে, হয়তো বা তেমন হইতো। আমার ছেলেদেরও যাইতে দেয় না, আমি হসপিটাল, আমার ছেলেদেরও যাইতে দেয় না। কেন যাবি ওখানে, কি দরকার? দরকার নাই, যাওয়া যাবে না। আমার 2টা ছেলে ঝগড়া করে তারপর গেছে। এই তারপরে থেকে আমি তার একেবারে সমস্ত পিছনের সমস্ত কিছু, পিছের কথা যত মনে হয় তত আমি অসুস্থ হয়ে যাই, তত আমি দুর্বল হয়ে যাই, কেমন যেন হয়ে যাই। আমি নিজের আর ধৈর্য ধরে রাখতে পারি না। যখন নিজের জীবনের যোগ বিয়োগ করি তখন আর সুস্থ থাকি না, একদম পুরো অসুস্থ হয়ে যাই আমি যখন হসপিটাল থেকে বাড়িতে আসছি, তারপর থেকে তার অত্যাচার আমার উপরে 3 গুণ বাড়তি। কিন্তু কোনো কিছু তো সে আনার কথা বললে তো সেটা নাই। এমনকি ডাক্তাররা আমার একটা খাবার একটা চার্ট দিয়ে দিছে যে ক্যান্সার রোগীদের এই ধরনের খাবার এইভাবে খাইতে হয়। আগে পরে যাই খাইছি না কেন, অপারেশনের পরে থেকে এখন পর্যন্ত আমি ওই মেনুটা ফলো করতে পারি নাই। এখন পর্যন্ত না, আমি ফলো করতে গেলে যদি বলি এমন বিহেভ করবে, তোমাদের পেছনে টাকা নষ্ট করতে করতে আমার টাকা শেষ। অথচ সে কিন্তু ঘরে সারা মাসে 20,000 টাকাও খরচ করে না। সে এমন গেছে যে মাসে 5,000 টাকা আমার হাতে ধরাই দিয়া চুপ করে থাকছে। আমি এই অবস্থার মধ্যেও, এটা আমার বাজারের খরচ, 3টা ছেলে, আমরা 2জন, 5 জন মানুষ, কিভাবে একটা মাসে 5,000 টাকা যায়, এইভাবেও সংসার চালাইছি আমি এতদিন। এই পর্যন্ত এরকম করতে 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 আমি কিন্তু আমার অপারেশনটা করছি, আমার কাছে অল্প কিছু টাকা ছিল। আমার একটা খালা আছে, উনি দিচ্ছে 20,000 টাকা। তারপর আমার একজন পরিচিত আপা, আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, উনি দিচ্ছে 20,000 টাকা। এইভাবে এর থেকে ওর থেকে হাত পাইতে ভিক্ষার মতো নিয়ে আমার অপারেশন হয়েছে। একটানা 8 মাস ওষুধের জন্য দিছে। ডাক্তাররা বলছে এই ওষুধগুলো
ওষুধগুলো একটানা 8 মাস চলবে, আমরা হয়তো বা ওষুধ আবার চেঞ্জ করব বা যা করি করব। 8 মাস না, আমি 2 মাসও খাইতে পারি নাই। 2 মাস পরে আমি একদম অসুস্থ হয়ে গেছি। আবার আমি কুর্মিটোলা হসপিটালে গেছি, যাওয়ার পরে ওনারা টেস্ট করে দেখে বললো যে হার্ট ব্লক ধরা পড়ে গেছে, কোলেস্টেরল হাই লেভেলে। আমার সমস্ত শরীর ওই ব্লাড রিঅ্যাকশন করে সমস্ত শরীর একেবারে ফুরা যেমন হয় এরকম হয়ে গেছিল, হাম্মের মতো এরকম হয়েছিল। এই শরীরে হাত দিতে পারতাম না, কাপড় রাখতে পারতাম না। কুর্মিটোলা থেকে ওনারা কয়েকটা মলম দিছিল, প্রায় এক একটা 1500-1600 এরকম দাম, একটাও দিতে পারিনি। তার কাছে ওষুধের কথা বললে আস্তে প্রেসক্রিপশনটা না আমার রেখে চলে যাবেন, এত ওষুধ খাওয়া লাগে না, যত ওষুধ খাবা ততই সমস্যা। আমি অসুস্থ, ঝগড়া কয়দিন ভালো লাগে। সে কি আরেকটা বিয়ে করছে কিনা? সে বিয়েও করে নাই, এবং কি আমি বলছি ঠিক আছে আমি যখন ভালো না আমি এখানে পরে থাকি, আপনার একটা বিয়ে করে চলে যান। সে তাও করবে না, আমি যত তাড়াতাড়ি মরি তার জন্য ভালো, তখন সে একটা বিয়ে করতে পারবে। এখন সে বিয়েও করতে পারতেছে না, কারণ বিয়ে করতে গেলে সবাই বলে 3টে ছেলের মা, সে জীবিত আছে, সে অসুখ হোক আর যা হোক। আমি অসুখের পরে সবারে বলছে যে আর 3 মাস বাঁচবো, আমি আমার হাজবেন্ড সবাইকে বলছে আর 3 মাস বাঁচবো, তারপর আমি মারা যাব। এই কথাগুলো তার যে প্রতিষ্ঠানে কাজ করে এটা কি জানাইছেন আপনি? এতিমের কোনো দিক নাই, আমি এতিম, আমার তো কেউ নাই। আমার মাথার উপরে না আছে ছায়া, আমার পায়ের নিচে না আছে মাটি, আমার তো কেউ নাই। এখন আমি কার কাছে বলবো? প্রতিষ্ঠানে যে চাকরি করে সেই প্রতিষ্ঠান তাদের আন্ডারেই, তার ভাই ওখানের প্রিন্সিপাল। এখন তাকে যদি আমি বলি যে ভাইয়া এই সমস্যা হয়েছে, কি যে করি, তোমাদের ইয়ার শেষ হইলো না, আর টাকা নষ্ট, শুধু টাকাগুলো নষ্ট হয় আমার ভাইয়ের। এখন আপনি যদি আপনার ছোট ভাইয়ের টাকা নষ্ট হয় বলেন মুখের উপরে, তারপরে আর কি জন্য যাব ওইখানে? আমি কত যুদ্ধ করা যায় একটা মানুষের সাথে, কত যুদ্ধ করে টিকা যায়। আমাকে বাদ দিতে গেলে অনেক সমস্যা হয়ে যায় তাদের, যার ধরুন বাদও দিতে পারতেছে না। আমার এই ট্রিটমেন্ট খরচ নিয়ে আমার ছেলেরা অনেক যুদ্ধ করছে। একবারে আমি বলছি আমার মাথার উপরে না ছাদ আছে, ছায়া আছে, না পার নিচে মাটি আছে, আমার পাশে দাঁড়ানোর কেউ নাই। টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়, পুরো থানা যে আসুক কয়েকটা নোট ধরাই দিলে সুন্দর মতো তারা চলে যাবে। এই মহিলাই খারাপ, এমন ভাবেই দাঁড় করাবে। যদি বিশ্বাস না হয় আপনি সরজমিনে দেখতে পারেন আমার কথা। কে দাঁড়াবে আমার পাশে? আমার ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা একটা আছে তাও অসহায়। তার মতো অসহায় দুনিয়ায় কেউ নাই, আমি ছাড়া তার কেউ নাই। সেও আমার বাড়িতেই থাকে, প্রতিনিয়তই তারাই দেয়। আজকে বলতেছে তোমার মারানা বলছো তুমি দেশে পাঠাই দিবা, পাঠাও না কেন, তারে পাঠাও, বলতেই থাকে, আমিও শুনতে থাকি। এখন ছেলেরাও, বড় ছেলেটা ভার্সিটিতে ভর্তি করছিলাম, পড়াইতে পারি নাই টাকার জন্য, আর টাকা দেয় না। সে কি ছেলে মেয়ের প্রতি উদাসীন? এক কথা টাকা খরচ করতে রাজি না। কেন খরচ করব? যে ফ্যামিলি দায়িত্ব নিতে পারবে না, বউ ফেসিয়াল ক্যান্সারে আক্রান্ত, তার দায়িত্ব নিতে পারবে না, টাকা খরচা হবে শুরু করতে পারবে না। সত্য বলতে কি যে এখন আমার চোখে পানিও আসে না, কান্নাও শুকাই গেছে, চোখের পানিও শুকাই গেছে। সত্য কথা বলতে কাঁদতেও পারি না এখন। কোন স্ত্রী, আমার জানা মতে কোন স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করে কিনা আমি জানি না, আমি করি। আমি নামাজের পাখিতে বসেও বলি আল্লাহ আমাকে বিধবা করো, তবু ভালো থাকবো। সারাক্ষণ ভয়ে থাকি, ঘরে আসলেই বুঝি এই দোষ ওই দোষ, ঘরে আসলেই বুঝি এটা নিয়ে সেটা নিয়ে লাগাই দেয় ঝগড়া। যদি বিশ্বাস না হয় তার বাড়ির ভাড়াটাতে জিজ্ঞেস করতে পারেন, তারা জানে আমার যন্ত্রণাটা কতটুকু, আমার যে কি যন্ত্রণা, আমার যে কি কষ্ট। এখন না পারে ভাই আপনাদের দ্বারস্থ হয়েছে শুধু চিকিৎসার জন্য, একটু চিকিৎসা না হলে আমি পারতেছি না। আমি গত 3 মাস আগে ডাক্তারের কাছে গেছি, ডাইরেক্ট বলছে আপনি খাওয়া দাওয়ার সমস্যা করতেছেন, আপনি ওষুধ খাচ্ছেন না নিয়মিত, আপনি দুর্বল, আপনি যদি এখন দুর্বল হয়ে যান আমরা ধরে রাখতে পারবো না। কর্মীগুলো 4টা ডাক্তার দেখে আমাকে, একটা স্কিন ডাক্তার, একটা দেখে হার্টের ডাক্তার, আবার আপনার মেডিসিন ডাক্তার, আর হয়েছে গিয়ে ক্যান্সার ডাক্তার। ডাইরেক্ট হার্টের ডাক্তার তো প্রতি মাসেই দেখে, বলে যে আপনি যদি আবার অনিয়ম করেন আমরা ধরে রাখতে পারবো না আপনাকে। সামান্যতম রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে নাই এখন। তারপরে ওই দিন আমি ফেব্রুয়ারি মাসে দেখাইছি সাইদুল ডাক্তারে, উনি বলছে যে আপনার শরীরে একটা বাচ্চা মানুষের মতো হয়ে গেছে। যতগুলো টেস্ট করাইছে প্রত্যেকটা টেস্টে দেখতেছে শরীরের থেকে কি যেন একটা বলছে, আমি বলতে পারি এটা বের হয়ে যায়। এখন আমি কাকে বলবো বলেন? আমার খাবারটাও যদি ঠিক থাকতো তাও আমার মনে কষ্ট ছিল না। সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছি, আমি কতজনকে যে বলছি যে ভাই আমার একটু চিকিৎসার ব্যবস্থা করে দাও, শুধু একটু চিকিৎসা করতে। আমি আর কিচ্ছু চাই না, আমি আগে পিছিয়ে ভালো মন্দ এখন কিছু চাই না, কারণ বিচার কারো ভালো মন্দ চাই না ভাই। আমি শুধু একটু বাঁচতে চাই, একটু সুস্থতা চাই, আমি একটু সুস্থ হতে চাই, আর কিছু
আমি যদি একটু সুস্থ থাকি আমার খুব ভালো লাগে। মনে হয়েছে সবচেয়ে সুখী মানুষ আমি। এমন কোনো দিন নাই যে আমি কষ্ট পাই না। আমার মাটাকে আমার কাছে রাখতে হয়। কোনোদিন শরীরে ব্যথা, কোনোদিন মাথা ব্যথা, কোনোদিন দাঁত ব্যথা। শুধু আমি একটু চিকিৎসা হইতে চাই ভাই, আর কিচ্ছু চাই না আমি আপনাদের কাছে। একটু চিকিৎসা হইতে চাই, এই কটা দিন বাঁচে আছি, সেই কটা দিন সুস্থতা চাই। আমি একটু সুস্থ থাকতে চাই, আর কিছু চাই না ভাই, আর কিচ্ছু না। মান্থলি দেখা যায় 20-30 হাজার টাকা আমার খরচ হয় টোটাল সবকিছু দিয়ে। একদম ওষুধপত্র, ডাক্তারের আপনার ওই টেস্টগুলা সব বেশিরভাগ সিএমএসসি করায়, এদিকে করতে দেয় না। সেই ক্ষেত্রে দেখা যায় মান্থলি 20-30 হাজার টাকা হইলে আমার হয়ে যায়। এখন আমার এইটুকু আবেদন সবার কাছে, আমি ট্রিটমেন্ট হয়ে একটু সুস্থ হয়ে আমি কিছু একটা করতাম, ওইটুকু যদি আমাকে কেউ হেল্প করতো। যেমন মহিলাদের জন্য কত কাজ আছে ঘরে বসে, কাপড়ের ব্যবসা আছে অনলাইনে, কিছু অফলাইনে, সবকিছু মিলে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ পরিশ্রমটা কখনো ভয় পাই নাই। আমি কিন্তু ঢাকা কমিউনিটি মেডিকেল থেকে প্যারামেডিক্স করা, মিরপুর আলিয়া হসপিটালের আন্ডারে আমি চক্ষু হসপিটাল, ওনাদের আন্ডারে আমি বিগত 12 বছর কাজ করছি। চশমার ব্যবসা ছিল, ওখানে কিছু টাকা ধরা খাই আমি বসে গেছি। ওখানে প্রায় 6 লক্ষ টাকা ধরা খাইছি। একটা ছেলে দোকানের জন্য নিচে আর দেয় নাই। ও আমার কর্মচারী ছিল, ওরা বিশ্বাস করে দিচ্ছিলাম, আর দেয় নাই। ও আমার সাথে আর দেখা করে না চলে গেছে। তো সবকিছু মিলে আমি খুব অসহায়তার মধ্যে আছি। আমার চিকিৎসাটা হয়ে যদি একটু কিছু আমাকে কেউ হেল্প করতো, যে আমি একটু কিছু করব, তাহলে ইনশাল্লাহ আমি ভালো থাকতে পারতাম হয়তো ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে কত টাকা হলে আপনি মনে করেন যে আমি এই মরণ ব্যাধি থেকে বাঁচতে পারি? এখন আমি তো ওইভাবে বলতে পারবো না এখন, কারণ ডাক্তাররা তো আমার ধাপে ধাপে ট্রিটমেন্ট গুলো করতেছে। আমি এখনো ওইভাবেই করতে পারবো না, বা ওইভাবে এখনো বলে না। আর কয়েকটা টেস্ট আছে আমার, মনে করেন যে প্রায় 1010 টাকা লাগবে টেস্ট গুলো করতে। আরো 2 মাস আগে দিছে, আমি করতে পারি নাই এখনো। ওই টেস্ট গুলো আমি করতে পারি নাই। টেস্ট গুলো করে তারপর ডাক্তাররা বলছে যে তখন হয়তো আমি বলতে পারবো যে কতটুকু কি। এখন ওই টেস্ট গুলোর জন্য আমি ডাক্তারের কাছে যাই না ভয়ে, কারণ গেলেই তো বলবে টেস্টের কাগজ কই। আমাদের তো আর সাধারণ জ্বর না যে টেস্ট ছাড়াই ওষুধ দিবে, নাপা দিয়ে দিবে, তা তো না। টেস্ট ছাড়া তো উনি ধরবেই না আমাকে। আর একবার গেছিলাম, অনেক রাগারাগি করছে, এই ভয়ে আমি যাইও না। 2 মাস ধরে যাই না। এর মধ্যে আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে না, এরা 2 জন আসছিল এখানে। ওরা আমার বাড়িতেই আসছে, এসে যখন দেখছে এবং আমার হাজবেন্ডের সাথে কথা বলছে, তখন মনে করেন যে আমার হাজবেন্ড তাদের সাথে একটু, তো আমার মতো সে খারাপ ব্যবহার করছে তাদের সাথে। যখন খারাপ ব্যবহার করছে তখন ওনারাও বলছে যে যার একটা বাড়ি আছে সে কেন তার ওয়াইফের সাথে এমন করে। তখন ওনারা কন্টেন্ট বানাইছে, এইটাই ওনার কাছে কষ্টের। ওনারা বলছে তুমি তোমার চিকিৎসার জন্য সাহায্য চাও না, যা খুশি তা করো, এটা আমার দেখার বিষয় না। আমার বাড়ি ঘর আছে, এটা বলা লাগবে কেন? এটা বলা যাবে না। এখন ওনার বিষয় কিন্তু আমি অনেক কথা বলছি। যখন এটা দেখবে উনি, তখন কিন্তু আমার উপরে এত চড়াও হবে, সে এত চড়াও হবে। হয়তো এমন আছে যে তখন সে মানে এগুলা দেখার পরে সে তার গায়ে খুব বেশি লাগবে, তখন সে আমাকে হয়তো বা বের করে দিবে, অথবা ছেলেদের ডাকে বলবে তোর মা এই কাজ করছে, কেন করলো। অলরেডি আমার মেজো ছেলের ওই দিন বলছে যে তোর মা এই কাজটা করলো, আমার মা এই কাজটা করছে, ঠিক আছে। তা আপনারা 3 ভাই মিলেও তো আমার মার চিকিৎসা করতে পারেন। শুধু তাই না, আপনাদের যে টাকা জাকাত আসে, জাকাত এইসব টাকা না, গাড়ির টাকা না, মানে অর্থাৎ নিজের পকেটের টাকা দরকার নাই, জাকাত ফিতরা ওইটাও যদি আমার মারে দেন তাহলে তো আমার মার চিকিৎসা হয়। এটা বললো কেন ছেলে? এটাও দোষ হয়েছে। তখন আমিও বলছি যে ঠিক আছে, তার বলতেছে জাকাত খাওয়া তো তার জন্য হারাম। তখন আমার ছেলের কথা ধরছে যে জাকাত খাওয়া হারাম, তার মানে আমার মার সম্পদ আছে, আমার মার আছে, তাহলে না থাকলে তো হারাম নাই, আছে বিধায় তো হারাম হয়েছে। তাহলে আমার মার সাথে ওইখান থেকে দেন আমার মার চিকিৎসা হোক। এটা হলো আমার মেজো ছেলের কথা। তখন আর সে কথা বলে না। তখন আমি বলছি যে ঠিক আছে, আমার জাকাত খাওয়া হারাম, তোমার বাবাও দিবে না, তাহলে সে তার ভাইদের সাথে একটু বসে বলুক যে ভাই আপনাদের যে জাকাত ফিতরা আসে মানুষেরও তো দেন, ঠিক আছে। আমার ওয়াইফ তো এখন অসুস্থ, তো তারই দেন, সে চিকিৎসা হোক। আমার ভাসুর 2টার টাকাটা যদি শুধু জাকাত ফিতরার টাকা, আমি অন্য কিছু চাই না, জাস্ট জাকাতের টাকাই চাইছি। আমি আবারও বলি, ওইটাও যদি আমার বলে যে ধরো তুমি তো অসুবিধার মধ্যে আছো, তুমি এই ফ্যামিলিতে শুধু আমি একজন এত বড় রোগী, এছাড়া কেউ এত বড় রোগী না, জাস্ট ওই প্রেশার, ডায়াবেটিক্স, এগুলো তো কোনো ইসের মধ্যে পড়ে না। যদি বলে যে ধরো আমাদের জাকাত ফিতরার টাকাটা তোমার দিলাম, তাহলে আমি বছর ভরে চিকিৎসা হইতে পারি, আলহামদুলিল্লাহ, একদম হাসি খুশি ভাবে আমি চিকিৎসা হইতে পারি, আমার কোনো গায়ে বাঁধে না। দর্শক ভাই দেশে বিদেশে যারা আছেন, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে এইটুকুই আমার বলা। আমি এখন এই মুহূর্তে এত অসহায় একজন মানুষ, অসহায় একজন নারী, অসহায় একজন মা, অসহায় একজন মেয়ে, এর চেয়ে বড়
আমি মনে করি আর কিছু নাই। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই, আমি যেন আমার মার কাছে থাকতে পারি, আমার সন্তানদের কাছে থাকতে পারি, এবং যে যতটুকু পারেন আমাকে একটু প্লিজ হেল্প করেন। আমি একটু সুস্থ হতে চাই, আমি একটু সুস্থ থাকতে চাই। মৃত্যুর ঘর আমরা কেউ বাইরে আসি নাই, তো মারা যাবই, কিন্তু যেই কয়দিন বাইসে আছি এই কয়দিন আমি একটু সুস্থ থাকতে চাই। প্লিজ সবাই আমাকে একটু হেল্প করেন। আমার স্কিন ক্যান্সার এবং হার্টের ব্লক ধরা পড়ছে। এখন আরো কিছু টেস্ট করার বাকি আছে, ওই টেস্টগুলো করালে হার্টের আছে, ক্যান্সারের আছে, ওই টেস্টগুলো করার পরে ডাক্তাররা আবার সিদ্ধান্ত নেবে আমার শারীরিক অবস্থা কতটুকু কি। আর একেবারে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে আমি অত্যাধিক বেশি দুর্বল হয়ে যাই সবকিছুতে। এখন ডাক্তাররা বলতেছে যে এই টেস্টগুলো হইলেই ইনশাল্লাহ আমরা একটা কিছু সিদ্ধান্ত নিব কি করা যায়। আমি টাকার অভাবে ওইটুকুও করতে পারতেছি না। এই ক্যান্সারটা, আমার হার্টের সমস্যাটা, সবাই আমাকে দোয়াও করবেন এবং আমার জন্য যে যতটুকু পারেন, যে যেই স্থানে আছেন, দেশে বিদেশে যে যেই স্থানে আছেন, সেইখান থেকে আমার জন্য একটু হেল্প করেন প্লিজ।